সোনার মানুষ, অবহেলার সংসার। আমি সুমাইয়া খান, বয়স 29, মিরপুরের একটি ছোট ফ্ল্যাটে থাকি। পেশায় ফ্রিল্যান্স অ্যাকাউন্ট্যান্ট, আর সন্ধ্যায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পার্ট টাইম শিক্ষিকা। বিয়ে হয়েছে 5 বছর হলো। স্বামী তাহসিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মিড লেভেল ম্যানেজার। ভালো মানুষ, কিন্তু আমাকে দেখার সময় নেই। সকালে অফিস, রাতে মিটিং, ফোনে সারাক্ষণ কাজ। আমি যখন কিছু বলতে চাই তখন তিনি বলেন, পরে কথা বলি, এখন ব্যস্ত। সেই পরে কখনো আসে না। আমার বন্ধু স্বামীরা আপা নুরানি এন্টারপ্রাইজের 3 সিইও বোনের মধ্যে একজন। তার বাবা মায়ের বড় ছেলে রিয়াদ হোসেন, আর দত্তক নেওয়া ছেলে রিয়াজ আহমেদ। রিয়াদ ভাইয়ের বয়স 34, রিয়াজের 28। গুলশানের বাড়িতে প্রথমবার গিয়েই আমি বুঝতে পারলাম, এই পরিবারে রিয়াদ ভাই যেন একটা ছাড়া, আর রিয়াজ যেন সূর্য। রিয়াজের হাসি, কথা, আদুরে ভঙ্গি, সবাই যেন তার দিকেই ঝুঁকে থাকে। আর রিয়াদ ভাই, তিনি কোনায় বসে থাকেন। কারো কিছু লাগলে নীরবে এগিয়ে যান, কিন্তু কেউ তাকে ধন্যবাদ বলেন না। সবাই ভাবে, ও তো নিজেরই বাড়িতে আছে, এটা ওর কর্তব্য। আমি প্রথম দিনই দেখেছিলাম রিয়াদ ভাইয়ের চোখে একটা গভীর নীরবতা, যেন 10 বছরের অবহেলা সেই চোখে জমে আছে। আর রিয়াজ, সে যেন রাজপুত্র। নতুন গাড়ি, নতুন ফোন, নতুন পোশাক, সব তার জন্য। চক্রান্ত। 2025 সালের জানুয়ারি। ঢাকার শীত এবার ছিল অন্যরকম। একদিন স্বামীরা আপা ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, রিয়াদ ভাইয়ের জেল হয়েছে। আমার হাত কাঁপছে। কি হলো? কোম্পানির 50 লাখ টাকা আত্মসাৎ করেছে, এই অভিযোগ। কাগজপত্রে রিয়াদ ভাইয়ের সই। কিন্তু আমি জানি, রিয়াদ ভাই কখনোই এমন কিছু করতে পারেন না। তিনি কোম্পানির অ্যাকাউন্টস দেখতেন না, দেখতেন রিয়াজ। কিন্তু সব প্রমাণ রিয়াদ ভাইয়ের বিরুদ্ধে। রিয়াদ ভাই কাশিমপুর কারাগারে 7 দিন কাটালেন। সেই শীতের রাতে জেলখানার মেঝেতে একা। আর সেই 7 দিনে পরিবারের কেউ তার পাশে দাঁড়ায়নি। বরং রিয়াজ বলেছিল, ভাইয়ের মতো হলে আমি আত্মহত্যা করতাম। 3 বোন তখন ছিলেন সিঙ্গাপুরে একটি বিজনেস সামিটে। ফিরে এসে দেখলেন বাড়িতে উল্লাস। রিয়াজকে নিয়ে পার্টি হচ্ছে, আর রিয়াদ ভাই জেলে। কিন্তু স্বামীরা আপা সন্দেহ করলেন। তিনি কোম্পানির পূর্ণ সিসিটিভি ফুটেজ দেখলেন, অডিট রিপোর্ট খুঁজলেন, আর পেলেন রিয়াজ রাতের অন্ধকারে অফিসে ঢুকে কাগজপত্র বদলেছে, সি নকল করেছে, টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়েছে। রিয়াজ পালিয়ে গেল। পরিবারে নেমে এলো চরম অনুতাপ, অনুনয়। রিয়াদ ভাই জেল থেকে বের হলেন সপ্তাহখানেক পর। আমি সেদিন গিয়েছিলাম স্বামীরা আপার সঙ্গে। গুলশানের বাড়িতে 3 বোন কাঁদছিলেন। নাদিয়া আপা বলছিলেন, ভাই আমরা জানতাম না, তুমি ক্ষমা করো। রুমি আপা বলছিলেন, কোম্পানি তোমার, আমরা সব দিয়ে দিচ্ছি, তুমি ফিরে এসো। রিয়াদ ভাই দাঁড়িয়েছিলেন বারান্দায়। শীতের বাতাস তার চুল নাড়াচ্ছে। তিনি ধীরে ধীরে ঘুরলেন। তার চোখে কোনো রাগ ছিল না, কোনো আবেগ ছিল না, শুধু একটা গভীর শূন্যতা। আমি কোম্পানি চাই না, তিনি শান্তভাবে বললেন। আমি চেয়েছিলাম একটু আদর, একটু বিশ্বাস। 10 বছর ধরে দেখলাম, আমি যে রক্তের, সে রক্ত কোনো দাম নেই, আর যে পরের, সে সোনা। নাদিয়া আপা তার পা ধরে বসে পড়লেন। ভাই, আমরা ভুল করেছি। রিয়াদ ভাই হাসলেন। সেই হাসিতে কোনো সুখ ছিল না। তোমরা ভুল করোনি, তোমরা যা দেখতে চেয়েছ তাই দেখেছ। আমি আর সেই বাড়িতে থাকব না। তিনি চলে এলেন ধানমন্ডিতে একটি ছোট ফ্ল্যাটে। একা, নীরব দেখা। আমি প্রথম তার নতুন ফ্ল্যাটে গিয়েছিলাম মার্চ মাসে। স্বামীরা আপা বললেন, সুমাইয়া তুই একবার যা। ভাই কারো সঙ্গে কথা বলছে না, শুধু একা একা থাকে। আমি গেলাম। রিয়াদ ভাই দরজা খুললেন, প্যান্ট শার্ট পরা, চোখে একটা ক্লান্তি। কিন্তু সেই ক্লান্তির নিচে ছিল একটা অদ্ভুত শান্তি। আসো, তিনি বললেন। কোনো প্রশ্ন নেই, কেন এসেছ বা কে পাঠিয়েছে, শুধু আসো। ফ্ল্যাট ছোট, 2 রুম, একটা বারান্দা,
সেখানে দুটি চেয়ার আর একটা ছোট টেবিল। আমি বসলাম। তিনি চা বানালেন, নির্বে চা দিলেন, তারপর বিপরীতে বসলেন। তুমি কেমন আছো সুমাইয়া? তিনি জিজ্ঞেস করলেন। আমি অবাক হলাম। সারা জীবন কেউ জিজ্ঞেস করেনি। সবাই বলে তুমি তো ভালোই আছো, কিন্তু তিনি জিজ্ঞেস করলেন কেমন আছো? আমার চোখ জল জল করতে লাগল। ভালো, আমি ঠোঁট কামড়িয়ে বললাম। তিনি মাথা নাড়লেন। তুমি মিথ্যে বলছো, তোমার চোখে কষ্ট আছে। আমি ভেঙে পড়লাম। কাঁদতে কাঁদতে বললাম আমার স্বামীর কথা, কিভাবে তাহসিন আমাকে দেখে না, কিভাবে সে ফোনে ব্যস্ত থাকে, কিভাবে আমি রাতে একা শুয়ে থাকি, কিভাবে আমার মা বলেন ছেলে তো ভালোই রোজগার করে, আর চাও কি? রিয়াদ ভাই শুনলেন, শুধু শুনলেন, চোখে তাকিয়ে মাঝে মাঝে মাথা নাড়ালেন। একবার বললেন তুমি একা নও। সেই তিনটি শব্দ, তুমি একা নও, আমার জীবনে কেউ বলেনি। বৃষ্টির রাত, এপ্রিল মাস, ঢাকার বৃষ্টি। একদিন সন্ধ্যায় আমি রিয়াদ ভাইয়ের বাসায় গেলাম। তিনি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলেন। আমি পাশের চেয়ারে বসলাম। বৃষ্টির শব্দ, শহরের আলো দূরে, একটা গভীর নীরবতা। জেলে কেমন ছিল? আমি জিজ্ঞেস করলাম। তিনি ধীরে বললেন ঠান্ডা ছিল, অন্ধকার ছিল, কিন্তু সবচেয়ে কষ্টকর ছিল জানো কি? পরিবারের কেউ বিশ্বাস করল না। 7 দিনে একটা ফোনও আসেনি। আমি তার দিকে তাকালাম, তিনিও তাকালেন। সেই দৃষ্টিতে কোনো দাবি ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না, শুধু একটা গভীর বোঝাপড়া। আমি জানি। আমি ফিসফিসিয়ে বললাম, আমিও তো প্রতিদিন জেলে থাকি, আমার সংসারে কেউ শোনে না। তিনি হাত বাড়ালেন, আমার হাতের উপর রাখলেন। তার হাতটা গরম ছিল, শক্ত ছিল, কিন্তু স্পর্শটা ছিল মেঘের মতো নরম। তোমার কষ্ট বড়, তিনি বললেন, কারণ তুমি চেয়েছ ভালোবাসা, পেয়েছ অবহেলা। আমার শরীর কাঁপছিল। কেন জানি মনে হলো এই মানুষটা আমাকে দেখতে পারে। আসল আমাকে। দে আমি কাঁদতে চাই, কিন্তু পারি না। দে আমি একটু আদর চাই, কিন্তু লজ্জায় চাই না। বৃষ্টি থরছিল, আমাদের কাঁধে কাঁধ লাগে। কেউ সরল না, অনুভূতির সীমানা। মে মাস, রমজান। একদিন ইফতারের আগে আমি গেলাম। রিয়াদ ভাই রান্না করছিলেন। আমি পাশে দাঁড়ালাম। তিনি ডিম ভাজছিলেন। তুমি বসো, তিনি বললেন। না দেখি, আমি বললাম। আমাদের হাত একবার স্পর্শ হলো। তিনি একটা প্লেট দিচ্ছিলেন, আমি নিচ্ছিলাম। সেই স্পর্শে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। এটা কি? তাহসিন আমার স্বামী, কিন্তু তাহসিনের স্পর্শে কখনো এমন হয়নি। রিয়াদ ভাই তাকালেন। তার চোখে একটা প্রশ্ন ছিল, কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না। শুধু বললেন, তুমি আজ অন্যরকম লাগছো। কেমন? মুক্ত। আমি হাসলাম। প্রথমবার অনেক দিন পর সত্যিকারের হাসি। ইফতারের পর আমরা বারান্দায় বসলাম। চাঁদ উঠছিল। তিনি বললেন, আমি জেলে থাকাকালীন একটা কথা ভেবেছিলাম, মানুষের সবচেয়ে বড় শাস্তি কারাগার নয়। সবচেয়ে বড় শাস্তি হলো কাউকে ভালোবেসে আর সে তোমাকে না বোঝা। আমি তার দিকে তাকালাম। মনে হলো এই মানুষটা কতটা একা ছিল, কতটা কষ্ট পেয়েছে, কিন্তু তবু তিনি কাউকে দোষ দিচ্ছেন না। রিয়াদ ভাই, আমি ফিসফিসিয়ে বললাম, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? তিনি চাঁদের দিকে তাকালেন। একবার, কিন্তু সে ভেবেছিল আমি কোম্পানির উত্তরাধিকারী, তাই ভালোবাসে। যখন দেখলাম আমি পরিবারে কিছুই নিয়ে চলে গেল, আমার বুকটা চাপড়ে উঠে। সে ভুল করেছে হয়তো। তিনি হাসলেন। কিন্তু আমি আর কাউকে বলিনি আমার মনের কথা। ভেবেছিলাম যে মানুষ শোনে না, সে ভালোবাসেও না। আমি বললাম, আমি শুনবো। তিনি তাকালেন। সেই দৃষ্টিতে এবার একটা আলো জ্বলে উঠল, যেন 10 বছরের অন্ধকারে একটা মোমবাতি। স্পর্শের ভাষা। জুন মাস, গরম। একদিন রাতে আমি ফ্ল্যাটে গেলাম। রিয়াদ ভাই জানালার পাশে দাঁড়িয়েছিলেন। শার্টটা খোলা, বুকের উপর একটা পূর্ণ ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। জেলে পড়েছিল সেই চিহ্ন। কি হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন আমার মুখের দিকে তাকিয়ে। তাহসিন আজ বল, তুমি আর আগের মতো নও। তুমি আর আগের মতো নও, কারণ তুমি এখন নিজেকে খুঁজে পাচ্ছ, আর সেটা তাকে ভয় দেখাচ্ছে। আমি কেঁদে ফেললাম। তিনি এগিয়ে এলেন, আমার চোখের জল মুছে দিলেন আঙুল দিয়ে। সেই স্পর্শে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তুমি ভুল নও, তিনি ধীরে বললেন। তুমি যা অনুভব করো তা সত্যি। তোমার কষ্ট সত্যি, তোমার একাকিত্ব সত্যি। আমি তার বুকে মাথা রাখলাম। তিনি আমাকে ধরলেন, শক্ত করে নেয়, এমনভাবে যেন আমি একটা ভানা পাখি, আর তিনি আমাকে হাতে তুলে নিচ্ছেন। তার বুকের কম্পন আমি অনুভব করছিলাম, তার হৃদস্পন্দন। আমাদের শরীরের তাপমাত্রা মিশে গেল।
কেউ কিছু বল না, কোনো চুম্বন হলো না, কোনো অশ্লীলতা ছিল না, ছিল শুধু দুটি ভানা মানুষের মিলন, দুটি নীরব আত্মার বোঝাপড়া। কিন্তু মনে হলো এই স্পর্শই আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, কারণ এখানে ছিল শ্রদ্ধা, ছিল শোনা, ছিল দেখা। সিদ্ধান্ত, জুলাই। আমি তাহসিনকে ছেড়ে আলাদা হয়ে গেলাম। নাই রিয়াদ ভাইয়ের জন্য, নাই নিজের জন্য। কারণ আমি বুঝতে পারলাম একটা সম্পর্কে থাকতে হলে দুজনকেই দেখতে হয়, শুধু একজনকে নাই। রিয়াদ ভাই তখনও ধানমন্ডির ফ্ল্যাটেই ছিলেন, কোম্পানি ফিরিয়ে দিয়েছিলেন বোনদের হাতে। নিজে একটি ছোট স্টার্টআপ শুরু করলেন, ইকো ফ্রেন্ডলি পণ্য, নাম দিলেন নীর। আমি তার কোম্পানিতে পার্ট টাইম হিসেবে কাজ শুরু করলাম। নাই কেউ কাউকে ভালোবাসি বলিনি, কারণ আমরা জানি ভালোবাসা শুধু কথায় নাই, কাজে। আর সবচেয়ে বড় ভালোবাসা হলো শোনা। একদিন বিকেলে অফিসে বসে তিনি বললেন, সুমাইয়া, তুমি জানো আমার পরিবার এখন অনুতাপ করছে, কিন্তু আমি তাদের ক্ষমা করেছি। কিন্তু ফিরে যাব না। কেন? কারণ আমি এখন নিজেকে পেয়েছি। আর তুমি আমাকে শুধু শোনোনি, তুমি আমাকে দেখেছ। আমি তার দিকে তাকালাম, তিনিও তাকালেন। সেই দৃষ্টিতে এবার কোনো শূন্যতা ছিল না, ছিল একটা গভীর শান্ত উষ্ণ আলো। আমরা কি? আমি জিজ্ঞেস করলাম। তিনি হাসলেন। আমরা দুজন মানুষ যারা শিখেছে অবহেলায় নিজেকে হারানো যায় না, আর যে শোনে সেই আসলে ভালোবাসে। আমরা হাত ধরলাম। জানালার বাইরে থাকার সূর্য ডুবছিল, আর ভেতরে দুটি মানুষ জেগে উঠছিল, নতুন করে, নিজেদের জন্য, একে অপরের জন্য। শেষ নাই, শুরু। আজ 2025। আমি এই লেখা লিখছি রিয়াদ ভাইয়ের ধানমন্ডির ফ্ল্যাটের বারান্দায় বসে। তিনি পাশে চা বানাচ্ছেন। আমাদের ছোট অফিস থেকে ফিরেছি। আমরা এখনও দম্পতি নই, কারণ আমরা জানি লেবেলের চেয়ে বড় হলো বোঝাপড়া। কিন্তু প্রতি রাতে আমরা একসাথে বসি, কখনো কথা বলি, কখনো নীরব থাকি। কিন্তু সেই নীরবতাও বলে দেয় তুমি একা নও। আমার তাহসিন এখনো বলে, তুমি পাগল হয়ে গেছো, একটা ব্যর্থ মানুষের সঙ্গে থাকো। আমি হাসি, কারণ আমি জানি ব্যর্থতা হলো কোটি টাকার মালিক হয়েও কাউকে না দেখা, আর সফলতা হলো শুধু শোনা, শুধু বোতা। রিয়াদ ভাই এখন চা নিয়ে এলেন, আমার কাঁধে হাত রাখলেন। আমি তার দিকে তাকালাম। কি ভাবছো? তিনি জিজ্ঞেস করলেন। ভাবছি যে মানুষ জেলে গিয়েছিল 7 দিন, সে আসলে মুক্ত হয়েছে, আর আমরা যারা বাইরে ছিলাম আমরা বন্দী ছিলাম। তিনি মাথা নাড়লেন। না, আমরা দুজনেই বন্দী ছিলাম, এখন মুক্ত। বাইরে থাকার আকাশে তারা উঠছে, আর ভেতরে দুটি মুক্ত আত্মা একসাথে বসে আছে, শোনা আর বোঝার গল্প লিখছে। শেষ। রাইডার ডাই। এরেন, তুমি কি কখনো এমন কাউকে পেয়েছো যে শুধু তোমাকে শুনেছে, কোনো উপদেশ না দিয়ে, কোনো জাজমেন্ট না করে? নাকি তুমি এখনো সেই শোনার মানুষটার জন্য অপেক্ষা করছো? কমেন্টে দাও যদি এখনো অপেক্ষা করো, আর দাও যদি পেয়ে থাকো। প্রতি মঙ্গলবার একটা করে নতুন গল্প। পরবর্তী গল্পের জন্য ফলো করে থাকুন। পুরো গল্পটি পেতে ফেসবুক পেজে ভিজিট করুন। আরানসো পুয়ার ও গল্প শুনতে ইউটিউব চ্যানেল। আমি অনুপু, ইমোশনাল সাপোর্ট স্পেশালিস্ট। মানুষের না বলা কথা শুনি এবং সেই অভিজ্ঞতায় সাজাই আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেল দ্য মন কথা। আমি কান পেতে আছি আপনার গল্প শোনার অপেক্ষায়।